ডোনাল্ড ট্রাম্পের সময়টা হয়তো সত্যি ভালো যাচ্ছে না। কালকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে এই ঘোষণার 1 ঘন্টার মধ্যেই ইসরায়েল কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছিল তারা ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি চুক্তিকে মানছে না। কারণ এই শান্তি চুক্তিতে নাকি একটি পয়েন্ট আছে যেখানে বলা হয়েছে এই শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েল ইরানের যত বন্ধু রাষ্ট্র আছে, স্পেশালি গাজা, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, তাদের সঙ্গে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করবে, তাদেরকে কোনো অবস্থাতেই আক্রমণ করবে না। ইসরায়েল পরিষ্কার জানিয়ে দেয় এই শান্তি চুক্তি তারা মানছে না। এমনকি এটাও তারা বলে গাজা, হিজবুল্লাহ বা সিরিয়ার বিদ্রোহী গ্রুপ যাদের পিছনে ইরান আছে, যাদেরকে দিনের পর দিন অর্থ এবং অস্ত্র সাহায্য করছে ইরান শুধুমাত্র ইসরায়েলকে বেকায়দায় ফেলার জন্য, তাদের উপর আক্রমণ ইসরায়েলের সেনারা করা বন্ধ করবে না। অর্থাৎ এই শান্তি চুক্তি আদতে বাস্তবে কতটা রূপান্তরিত হয় সেই প্রশ্ন কিন্তু কালকেই তুলে দিয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানয়াহু। এরপরে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন যে এই যে শান্তি চুক্তি 14টি পয়েন্ট নিয়ে বিভিন্ন খবর স্প্রেড আউট হচ্ছে, তার মধ্যে দুটি বিষয় মিস ইনফর্মড, অর্থাৎ ভুয়ো। কোন দুটি বিষয়? মেমোরেন্ডামে একটি জায়গায় বলা হয়েছে যে ইরান ও আমেরিকার যুদ্ধে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ $300 বিলিয়ন আমেরিকা নাকি ইরানকে দিচ্ছে। এবং ইরানের প্রথম থেকেই দাবি কিন্তু এটা ছিল যে তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে, তাহলেই তারা যুদ্ধ কমাবে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দেন যে এই ধরনের কোনো চুক্তি হচ্ছে না, অর্থাৎ ইরানকে তারা $300 বিলিয়ন দেবে না। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং রটনা। অর্থাৎ এই প্রশ্ন দ্বিতীয়বারের জন্য উঠে যায় যে শান্তি চুক্তি কি আদৌ বাস্তবের রূপ দেখবে? কারণ ইরানের প্রথম দাবি ছিল এই যুদ্ধ চালাতে গিয়ে ইরানের যত অর্থনৈতিক ক্ষতি হয়েছে তাকে রিপে করতে হবে আমেরিকাকে। অথচ ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি কোনো অবস্থাতেই রিপে করছেন না, খবরটাই নাকি ভুয়ো। তৃতীয় যে বিষয় তা হলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বিস্ফোরক দাবি করা হয়েছে। সেই দাবিতে বলা হয়েছে ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে কথা দিয়েছেন যে তারা এবার থেকে ইউরেনিয়াম এনরিচমেন্ট সম্পূর্ণ বন্ধ করবেন। ইরান আবার পরিষ্কার বলেছেন যে তারা কোনো অবস্থাতেই নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করবেন না, এবং তারা পারমাণবিক বোমা না বানালেও তারা জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এই ইউরেনিয়াম এনরিচমেন্ট চালিয়ে যাবেন। এইখানেই আমেরিকা স্পষ্ট বলেছে ইরান এতদিন লুকিয়ে চুরিয়ে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট চালিয়েছে তাতে খুব ছোটোখাটো পারমাণবিক বোমা না বানানো গেলেও এর পরবর্তী ধাপে যদি তারা এনরিচমেন্ট নিয়ে যায় তাহলেই একটি পারমাণবিক বোমা তারা বানাতে পারবে। অর্থাৎ নিউক্লিয়ার এনরিচমেন্ট ইরানকে বন্ধ করতে হবে, কিন্তু ইরান বলেছে তারা কোনো অবস্থাতেই এই নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করবে না। অর্থাৎ এই শান্তি চুক্তি ঘোষণা হওয়ার 1 ঘন্টার মধ্যেই 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে চলে আসে, যেখানে প্রথমত ইসরায়েল জানিয়ে দেয় যে তারা এই শান্তি চুক্তি মানে না, তারা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, সিরিয়ার একাধিক বিদ্রোহী গোষ্ঠী, হাউতি গোষ্ঠী এবং গাজাতে আক্রমণ চালিয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটি উঠে আসে সেখানে বলা হয় যে কোনো অবস্থাতেই আমেরিকা ইরানকে $300 বিলিয়ন যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ বাবদ রিপে করবে না। তৃতীয়ত বলা হয় ইরান নিউক্লিয়ার এনরিচমেন্ট নাকি বন্ধ করবে, তা ডোনাল্ড ট্রাম্পকে তারা কথা দিয়েছে, কিন্তু ইরান অফিসিয়ালি জানিয়েছে এই ধরনের কোনো কথা ইরানের পক্ষে দেওয়া হয়নি। এই 3টে বিষয় যখন সামনে আসে তখন ধরে নেওয়া হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প হয়তো এই শান্তি চুক্তিকে মান্যতা দিতে না পেরে সরাসরি যুদ্ধের রাস্তায় কিন্তু চলে যাবেন। এরপর হঠাৎ করে আমরা আমেরিকা জুড়ে মিলিটারি ট্রায়াল দেখতে পাই। হঠাৎ করে একদিকে শান্তি চুক্তি এবং অন্যদিকে মিলিটারি ট্রায়াল, এই দ্বৈত সত্তা আমেরিকা কিন্তু কালকে দিন ভোর দেখাতে শুরু করে। মনে রাখবেন এই মুহূর্তে আমেরিকাতে কিন্তু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, অর্থাৎ কোনো অবস্থাতেই ঝুটঝামেলা এই মুহূর্তে আমেরিকা চাইছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যেভাবে মিলিটারি ট্রায়াল কালকে দিতে শুরু করেছিলেন তাতে কিন্তু আরও একটি প্রশ্ন উঠে যায় যে তিনি মুখে শান্তির কথা বললেও বাস্তবের মাটিতে যেরকম ভাবে দ্বিচারিতা করেছেন অতীতে, ভবিষ্যতেও কি এই ধরনের দ্বিচারিতা করে ইরানের উপর স্ট্রাইক করবেন? এই যে মহড়া যখন শুরু হয় তখন একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র আমেরিকা কিন্তু টেস্ট করতে শুরু করে। এডওয়ার্ডস যে মিলিটারি বেস ক্যাম্প আছে এয়ারফোর্সের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি, ঠিক সেখানে আমেরিকা B2 বোম্বার টেস্টিং করতে শুরু করে। এই B2 বোম্বার হলো আমেরিকার সর্ব উৎকৃষ্ট মানের একটি স্ট্রাইক উইপেন, যা কিন্তু বিশ্বের সমস্ত দেশের কাছে নেই। বিভিন্ন সময় অকেশনালি আমেরিকা কিন্তু এই ধরনের B2 বোম্বারকে ব্যবহার করে। B2 বোম্বারের কাজটা কি খুব সহজভাবে বোঝাচ্ছি, তারপর উদাহরণ সহ তথ্য দিয়ে বোঝাবো। B2 বোম্বার হলো মাটির তলায়
কোনো কিছু যদি আক্রমণ করতে হয় তাহলে উপর থেকে নর্মাল মিসাইল স্ট্রাইক করে আপনি সেটাকে আক্রমণ করতে পারবেন না, কারণ পাহাড় ভেদ করে মাটির গভীরে গিয়ে কোনো নির্দিষ্ট টার্গেটকে ধ্বংস করে দেওয়ার মতো টেকনোলজি এই মুহূর্তে বিশ্বের কোনো দেশের কাছে সে অর্থে নেই। কিন্তু আমেরিকা এই পার্টিকুলার ক্ষেত্রেই B2 বোম্বারকে ব্যবহার করে, যে B2 বোম্বারে তারা ক্লাস্টার বোম লাগায় এবং যেই নির্দিষ্ট জায়গাটিকে তারা টার্গেট করে সেই অবস্থায় মানে সেই জায়গাটির উপরে ক্লাস্টার বোম কিন্তু B2 বোম্বারের মাধ্যমে ফেলে দেয়। ক্লাস্টার বোম মাটির উপরে ধাক্কা খেয়ে কিন্তু ফাটে না, এটি মাটির অনেক গভীরে চলে যায়, তারপর কিন্তু সেটি বিস্ফোরিত হয়, ফলে ওই নির্দিষ্ট জায়গা সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়। খামেনিকে যখন হত্যা করা হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে, ঠিক একইভাবে কিন্তু B2 বোম্বারের সাহায্যে বাস্টার ব্লাঙ্কার বোম কিন্তু ব্যবহার করা হয়েছে, ফলে পাহাড়ের অনেক নিচে লুকিয়ে থাকা সত্ত্বেও খামেনিকে কিন্তু তারা খুব সহজে হত্যা করতে পেরেছে। এই বিরল জাতীয় অস্ত্রটি আমেরিকা কিন্তু তৈরি করেছিল 1989 সালে, এবং আমেরিকার এই পার্টিকুলার জিনিসটিকে বলা হচ্ছে লং রেঞ্জ স্ট্র্যাটেজিক বোম্বার। এই পার্টিকুলার বোম্বিংটি আমেরিকার ফ্লাইং উইং ডিজাইন এবং স্টেলথ টেকনোলজি দ্বারা কিন্তু তৈরি হয়েছে। 1990 সালে এই বাস্টার ব্লাঙ্কার বোমাকে মানে এই B2 বোম্বারকে তারা কিন্তু অপারেটিভ মোডে কিন্তু নিয়ে আসে। এর স্পিড হলো 1010 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ উপর থেকে এটি অত্যন্ত সজোরে মাটির তলায় অবধি ঢুকে যেতে পারে। এর রেঞ্জ কিন্তু 1100 মানে 11,000 কিলোমিটার, এবং এটি পেলোড প্রায় 18,000 কেজি, অর্থাৎ এটি 18,000 কিলোমিটার বোমা নিয়ে উড়ে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু সেটিকে বর্ষণ করতে পারে। বিভিন্ন জায়গায় আমেরিকা অতীতে এটিকে ব্যবহার করেছিল। কোসোভো ওয়ার 1999 সাল, সেখানে B2 বোম্বারকে কিন্তু ব্যবহার করে আমেরিকা। আফগানিস্তান 2001 সালের পরে যত যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু লং রেঞ্জ বোম্বিং মিশনে এই পার্টিকুলার উইপেনটিকে ব্যবহার করা হয়, এবং সেপ্টেম্বর 11-র অ্যাটাকেও কিন্তু B2 বোম্বারের প্রয়োগ আমেরিকা করেছিল। ইরাক যুদ্ধে কনস্ট্যান্ট ইরাকি মিলিটারি এবং গভর্নমেন্টকে টার্গেট করে B2 বোম্বারকে কিন্তু প্রয়োগ করে আমেরিকা, এবং বর্তমান সময় আইসিসের একাধিক ক্যাম্পেও কিন্তু B2 বোম্বারের সাহায্যে বাস্টার ব্লাঙ্কার বোমকে কিন্তু আমেরিকা বর্ষণ করে। এই ব্লাস্টার বোমকে বর্ষণ করা হবে কি হবে না এখন কিন্তু আন্তর্জাতিক স্তর প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল, কারণ লাগাতার কয়েকদিন ধরে আমেরিকায় এই B2 বোম্বারের পরীক্ষা কিন্তু হচ্ছিল। এই এয়ারবেসে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ করে একটি B2 বোম্বার কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে, এবং ক্যালিফোর্নিয়াতে এই ভয়াবহ দুর্ঘটনা হয় এবং 8 জন আমেরিকা সেনাবাহিনীর সদস্য কিন্তু মারা যায়। একাধিক রিপোর্টে বলা হচ্ছে এটি একটি হরিবেল ট্র্যাজেডি। সকাল 11:20 নাগাদ আমেরিকার সময় অনুযায়ী এই পার্টিকুলার এয়ারক্রাফটটি একটি মিশনে থাকা অবস্থায় ধ্বংস হয়ে যায়। মুহূর্তেই কালো ধোঁয়া চারিদিকে ধেয়ে যায়, এবং আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, টুডে এডওয়ার্ডস এয়ারবেস এক্সপিরিয়েন্সড এ টেরিবল ট্র্যাজেডি অ্যান্ড উই লস্ট 8 গ্রেট আমেরিকানস। অর্থাৎ এই বিমানে 8 জন সেনা সদস্য কিন্তু সাওয়ার করছিলেন, এবং এদের মধ্যে অনেকেই গভর্নমেন্ট সিভিলাইজড ছিলেন, সিভিলিয়ান ছিলেন, মিলিটারি সদস্য ছিলেন, এবং গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্তারা কিন্তু ছিলেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে আমেরিকা কিন্তু এই B2 বোম্বারকে টেস্টিং মোডে নিয়ে এসেছিল, এবং সম্ভবত ইরানের উপরই বর্ষণ করার কথা কিন্তু তারা ভাবছিল। এই ক্র্যাশ টোটালি কন্টেন্ট বলা হচ্ছে এতটাই ধোঁয়া উদ্গীরণ করে যে সেই সময় এডওয়ার্ডস এয়ারবেসের যে রানওয়ে আছে তা সম্পূর্ণভাবে নন অপারেটিভ মোডে কিন্তু চলে যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে এই ঝাঁঝা মানে এই বিস্ফোরণ বোঝাই মানে এর যে ঝাঁজ তা কিন্তু আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলকে কিন্তু গ্রাস করে রাখে। আমেরিকার পক্ষ থেকে একটি ইনভেস্টিগেশন কমিটি তৈরি করা হয়েছে, যারা 30 দিনের মধ্যে এই ইনভেস্টিগেশনটা করবে, এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা যতই এই পুরো বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করুক না কেন, এই বাজারে দাঁড়িয়ে আমেরিকা ইরান যুদ্ধের শান্তি চুক্তির পর তাদের দেশের তৈরি সর্বোৎকৃষ্ট মানের B2 বোম্বার যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনেও কিন্তু তারা বিপদে পড়বে, অন্তত হাস্যকর উপাদানে পরিণত হবে। এবার আমেরিকা এর পিছনে আদৌ কোনো ষড়যন্ত্র আছে কিনা তা রিভিল না করলেও এই ঘটনাকে যে আমেরিকা খুব একটা ছোট করে দেখছে তা কিন্তু নয়, কারণ যুদ্ধের মধ্যে এমনিতেই আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে ব্যাকফুটে চলে গেছে। এই B2 বোম্বারের এই ধরনের ধ্বংসলীলা পুরো পরিস্থিতিটাকে কিন্তু আমেরিকাকে আরো বেশি জটিল থেকে জটিলতায় ভরিয়ে তুলছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।